মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। প্রবাসীরা পাচ্ছেন প্রথম ডোজও, মজুত না থাকায় দেয়া হচ্ছে না চট্টগ্রামে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, পিছন থেকে লোক ঢুকে চলে গেল কেন? আজকে বলে দিবেন, এটা বলে না। টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। করোনায় ঢাকার বাইরেই 128 জনের মৃত্যু, ধীরে ধীরে কমছে সংক্রমণ। রোগী আগের থেকে অনেক কম আলহামদুলিল্লাহ। টেস্ট কমার ফলে একটু আক্রান্তের হারটা কম দেখা যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর ডেঙ্গু হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি। বেশি আক্রান্ত 5 থেকে 10 বছরের শিশুরা, সুযোগ নেই অবহেলার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এ সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। 15 আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি, রয়েছে সর্বোচ্চ সতর্কতা। সাইবার হামলা ঠেকাতেও সক্রিয় গোয়েন্দারা। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল সীমিত, ঘাট সরানো হবে মাঝিকান্দিতে, পাটুরিয়ায় বেড়েছে চাপ। এবং তিস্তার পানি বাড়ায় রংপুরের গঙ্গাচড়ায় শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে পুরো এলাকা। পটুয়াখালীতে পায়রা নদী গিলে খাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি স্থাপনা। আজ থেকে শুরু হয়েছে মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চোখে পড়ে উপচে পড়া ভিড়। দীর্ঘ সারিতে অপেক্ষার পর হুড়োহুড়ি করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। এদিকে প্রথম ডোজ দেয়া বন্ধ হলেও প্রবাসীরা তা পাচ্ছেন। ভোররাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, অপেক্ষায় অতিষ্ঠ হয়ে তাই হুড়োহুড়ি করতে দেখা যায় অনেক টিকা প্রত্যাশীকে। 12 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয় মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। আমি আসছিলাম ফাইজারি টিকার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য। এখন আসলাম, 4টা বাজে আসছি, সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। মডার্নার ফাইজারে আবেদন করছিলাম, এখন দিয়েছি আমরা মডার্ন, ফাইজার নাই, বলে যে ফাইজার নাই। গতকালকে আমার কাছে মেসেজ আসছে, তারা বলছে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য। মডার্নার টিকা নিলাম, ঢুকলাম এদিক দিয়ে, ঢুকে নিয়ে নিছি। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক প্রবাসীকে দেয়া হচ্ছে, আর যারা প্রথম ডোজের টিকা নিতে এসেছেন তাদের সিনোফার্ম দেয়া হচ্ছে। মডার্না বা ফাইজার দিচ্ছে না, যারা ফার্স্ট ডোজ মডার্না বা ফাইজার চাচ্ছে তারাই হয়তো ফেরত যাচ্ছে, কিন্তু কেউ যদি ফার্স্ট ডোজ চায় তাহলে সে কিন্তু পাবে এবং সে সাইনোফার্মের টিকা পাবে। এদিকে ভার্চুয়াল এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম গতিশীল করতে নভেম্বরের মধ্যে দেশে আসবে আরো 7 কোটি ডোজ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা টিকা আনতে সক্ষম হয়েছে, আপনারা জানেন, এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। আমার এটুকু আহ্বান এই দিনে যে আমরা আর মৃত্যু চাই না, করোনায় আর সংক্রমণ চাই না। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের মজুদ না রেখে প্রথম ডোজ দেয়া হয়েছিল, পরে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে গেলে 14 লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে পড়েন অনিশ্চয়তায়। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন 19 লাখের বেশি মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মজুত না থাকায় মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে না, এ বিষয়ে জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। যাচ্ছি তার কাছে। লিপি, সাদিয়া, আপনি জানেন যে সারা দেশে কিন্তু মডার্নার দ্বিতীয় ডোজ চলতেছে, কিন্তু চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনিকা ছাড়া এই মুহূর্তে কোনো ধরনের টিকা দেওয়া হচ্ছে না। এবং আমরা যে এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে শুধুমাত্র যে অ্যাস্ট্রাজেনিকা সেই টিকার দ্বিতীয় ডোজটা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে যে সেকেন্ড ডোজ নিতে আসা বিশেষ করে মডার্না এবং সিনোফার্মের তারা কিন্তু আসছেন এবং তারা বলছেন যে আজকের তারিখে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য তাদের কাছে কিন্তু SMS এসেছে, কিন্তু তারা সেই এসে যখন দেখছে যে তারা এই টিকাটা দিতে পারছে না, তারা
তারা ক্ষোভ প্রকাশ করছে এবং তারা যখন কর্তৃপক্ষের কাছে জানতে চাচ্ছে যে আসলে দ্বিতীয় ডোজটা তারা কখন দিতে পারবে, এই ধরনের কোনো তথ্য আসলে এখান থেকে জানানো হচ্ছে না। তবে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে যে মজুদ না থাকায় কিন্তু আসলে মডার্নার টিকাটা তারা দিতে পারছেন না। তবে এরই মধ্যে কিন্তু বিশেষ করে আজকে অথবা কালকের মধ্যে মডার্নার টিকা চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা এবং সেই টিকাটা আসলেই কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে প্রথম ডোজের যে মডার্নার টিকা সেটা তারা বন্ধ রাখবেন এবং তারা বলছেন যে এই যে এখানকার যে টিকা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলছেন যে সিভিল সার্জন থেকে বরাদ্দ পাওয়ার পর তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে এই দ্বিতীয় ডোজ মডার্নার দিতে পারবে। সাদিয়া। লিপি, মডার্নার টিকা তো দেয়া হচ্ছে না, কিন্তু উপজেলা পর্যায়ে আসলে সিনোফার্মের টিকা দেওয়ার কথা ছিল, তো সেটাও কি আসলে দেয়া হচ্ছে কিনা? সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে কিনা এখন? সাদিয়া, চট্টগ্রামে যে উপজেলা পর্যায়ে সেখানে সিনোফার্মের টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং আমরা খোঁজ নিয়েছি যে সেকেন্ড ডোজের টিকাটাও দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব উপজেলার টিকা কেন্দ্রগুলোতে মজুদ আছে তারা দিচ্ছে এবং সেটাও অবশ্য শেষ পর্যায়ে চলে আসছে। তবে এর মধ্যে কিন্তু মডার্নার সাথে সাথে সিনোফার্মের কিন্তু একটা চালান চট্টগ্রামে আসার কথা। সেই টিকাটা আসলে কিন্তু সেটা উপজেলা পর্যায়ে পাঠানো হবে। আবার কিছু টিকা সিনোফার্মের চট্টগ্রামে রাখা হবে, তখন চট্টগ্রামেও কিন্তু সিনোফার্মের প্রথম যে টিকা সেটা দেওয়া হবে। আর উপজেলা পর্যায়ে কিন্তু আসলে সিনোফার্মের যে দ্বিতীয় ডোজ সেটা চলছে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে মারা গেছেন 128 জন। সবচেয়ে বেশি মারা গেছে ময়মনসিংহে 23 জন। হাসপাতালগুলোতে শয্যার জন্য হাহাকার, বাধ্য হয়ে মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কান্নায় ভারী হয়ে ওঠা পরিবেশ আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অপেক্ষারত স্বজনরা। মহামারীতে হাসপাতালের চিত্র এখন এমনই। ময়মনসিংহ মেডিকেলে গত 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এদের মধ্যে করোনায় 10 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 13 জন। জেলায় 600 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 139 জনের। নতুন রোগী ভর্তি হয়েছেন 40 জন। মোটামুটি চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আইসিইউর জন্য অনেক রোগী মারা যাচ্ছে। আগে থেকেই খারাপ ছিল, সেই রোগীগুলো যখন আমাদের হসপিটালে এসে ভর্তি হয় তখন তাদেরকে আসলে তেমন কিছু করার থাকে না। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 11 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহী ও নাটোরে রয়েছে 4 জন করে। নতুন রোগী ভর্তি হয়েছেন 26 জন। এদের বেশিরভাগই গ্রাম থেকে আসা। আইসিইউর সংখ্যা একটু বৃদ্ধি করা প্রয়োজন। খুলনায় কমেছে করোনায় প্রাণহানি। একদিনে মারা গেছেন 7 জন। একই সময়ে কুষ্টিয়ায় 9 জন মারা গেছেন। কমতে শুরু করেছে আক্রান্তের হার। চট্টগ্রামে 5 জন মারা গেছেন। 2333 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 466 জন। একই সময়ে কুমিল্লায় মারা গেছেন 10 জন। এর মধ্যে অর্ধেকই নারী। পাশাপাশি চাঁদপুরেও মারা গেছেন 8 জন। প্রত্যেকটা নার্সরা তারা তাদেরকে সেবার মান যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করে দেওয়ার জন্য। রোগীর চাপ অনেক কম। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 8 জন। বরিশালেরই 7 জন। চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীর স্বজনরা। আক্রান্তের হারটা কম দেখা যাচ্ছে। আমাদের দেশের মানুষরা একটু কমে গেছে শুনলে খুব ঢিলামি দিয়ে দেয়। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেটে 10, বগুড়ায় 8 এবং ফরিদপুরে 7 ও চুয়াডাঙ্গায় 6 জন মারা গেছেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। করোনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কিন্তু আবার মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে এই করোনা ইউনিটে। এর মধ্যে 10 জন করোনায় আক্রান্ত ছিলেন এবং বাকি যে 13 জন তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এবং আমরা এই হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি সেখানে যে 23 জন মৃত্যুবরণ করেছেন এর মধ্যে কিন্তু 15 জনেরই ময়মনসিংহের এবং 4 জন রয়েছেন নেত্রকোনার, 2 জন শেরপুর, 1 জন গাজীপুর, 1 জন টাঙ্গাইল এবং জামালপুরে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই যে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনই কিন্তু এখানে হাসপাতালে মারা যাচ্ছে, এর বেশিরভাগই ময়মনসিংহের এবং বেশিরভাগই গ্রামাঞ্চলের বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। চিকিৎসক
চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে যে রোগীগুলো আছে ভর্তি আছে এবং যে সমস্ত রোগী আসছে তাদের বেশিরভাগই কিন্তু মুমূর্ষ অবস্থায় বা জটিল সমস্যা নিয়ে আসছেন, শ্বাসকষ্ট নিয়ে আসছেন, যার কারণে কিন্তু বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাক্তার মহিউদ্দিন খান মুনের সাথে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে হাসপাতালে যে সমস্ত রোগী ভর্তি থাকেন তার প্রায় শতকরা 20% রোগীরই আইসিইউ প্রয়োজন হয়, কিন্তু আইসিইউর যে অবস্থা আসলে মাত্র 22টি আইসিইউ আছে। সেই হিসাবে বর্তমানে 399 জন রোগী ভর্তি আছেন, এর মধ্যে প্রায় 80 জন রোগীর আইসিইউ দরকার, কিন্তু আইসিইউ আছে মাত্র 22টি, যার কারণে আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও সবাইকে চিকিৎসকরাও তাদের আইসিইউ দিতে পারছেন না এবং এইটিও কিন্তু একটি রোগীদের মৃত্যুর একটি কারণ বলে তারা মনে করছেন। এছাড়া আরেকটি বিষয় বলছেন যে যারা করোনা ইউনিটে করোনা সমস্যা নিয়ে আসছেন, শ্বাসকষ্ট নিয়ে আসছেন, তারা যারা বিশেষ করে বয়স্ক মারা যাচ্ছেন বেশিরভাগই অন্যান্য জটিলতা যেমন উচ্চমাত্রার ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনির সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছেন, যার কারণে আসলে এই রোগীগুলোকে বাঁচানো যাচ্ছে না বলে চিকিৎসকরা বলছেন। বর্তমানে 399 জন রোগী ভর্তি আছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে 40 জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 26 জন রোগী। আর সংক্রমণের হারও কিন্তু ময়মনসিংহে বাড়ছে। গত 24 ঘন্টায় 400 জনের পরীক্ষায় 139 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এটি পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.16 বলে আমরা জানতে পেরেছি সিভিল সার্জন অফিস সূত্রে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। করোনা পরিস্থিতির সবশেষ জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ডেঙ্গু প্রসঙ্গ, রাজধানীতে ডেঙ্গুর হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি, এই 5 এলাকা থেকেই প্রতিদিন সর্বোচ্চ রোগী হাসপাতালে আসছেন। সবচেয়ে ঝুঁকিতে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। এদিকে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 7 মাসের আব্দুল্লার ডেঙ্গু ধরা পড়ে গেল সপ্তাহে। এখন তার প্রয়োজন আইসিইউ সেবা। অ্যাবডোমিনাল পেন ছিল, সেই সাথে হচ্ছে বমিটিং ছিল। ডাক্তার দেখাতে এসে টেস্ট করানোর পরে ওর ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। ঢাকা শিশু হাসপাতালের শয্যায় একইভাবে ছটফট করছে 2 বছরের ছায়ামণি, 3 বছরের সারাফ, রুকাইয়া, 5 বছরের সান্তুয়া ও 7 বছরের ফাতিমা। উদ্বিগ্ন অভিভাবকরা বললেন নিজ নিজ এলাকায় মশক নিধনে অবহেলার কথা। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক মশা। সিটি কর্পোরেশনের লোকেরা এই করতো তাহলে মনে করেন এতটা আমাদের ভোগাইতে হতো না। জায়গায় জায়গায় পানিও জমে থাকে, যদি একটু ভালোভাবে তদারকি করতো তাহলে হয়তো এই ধরনের বিপদগুলো হতো না আমাদের শিশুদের জন্য। চিকিৎসকরা বলছেন ওয়ার্নিং সাইন নিয়ে এবছর হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। আমরা বেশিরভাগ পাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার। 1 থেকে 5 বছরের রোগী বাচ্চাদেরও ডেঙ্গু বেশি আসছে, কিন্তু যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। এদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়িকে। শুরুর দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের বেশি রোগী এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের বেশি। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে শুধুমাত্র ঢাকা শিশু হাসপাতালে 60 জন শিশু ভর্তি হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে 9 শিশুকে। জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না বলেও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 15 আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। জাতীয় শোক দিবসে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরের ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে তালেবানের হয়ে জিহাদে অংশ নিতে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধানমন্ডি 32 নম্বরে আসেন সর্বস্তরের মানুষ।
শনিবার সকালে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি জানান, বাঙালির শোকের মাস আগস্টকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নাশকতা ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 15 আগস্টের ভেন্যুর আশেপাশে না হোক, ভেন্যুর থেকে 2 কিলোমিটার পরেও দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা যে থেমে নাই সেটি বলা যায়। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। এছাড়া তালেবানদের আহ্বানে জিহাদে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে একদল লোক আফগানিস্তানে গিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আগস্ট মাসেই উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ধরা পড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এখন দেশীয় জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। আর জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। দুপুরে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সপ্তাহে বেগম জিয়া দ্বিতীয় ডোজের কোভিড টিকা নেবেন বলেও জানান তিনি। দুর্নীতির 2 মামলায় 2 বছরের বেশি সময় কারাভোগের পর মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে গত বছরের মার্চে সাময়িক মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর নিজ বাড়িতে থাকলেও চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন থাকার পর গত 19 জুন ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এর মাঝে গত 19 জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বেগম জিয়া। এ সপ্তাহে দ্বিতীয় ডোজ নেবেন জানিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন এখন আপাতত স্টেবল আছেন, ডেটোরেট করেনি, আর তার কোনো খারাপ কিছু হয়নি। টিকা একটা নিয়েছেন, সামনে বোধহয় আবার নেবেন, আপাতত স্টেবল আছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে সরকার। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেরি চালাতে পারছে না, তাদের তো কমন সেন্সের ব্যাপার যে এখন সবচেয়ে তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোটোখাটো নদী নয়, সেই পদ্মার স্রোতে এই ধরনের ফেরিরা তারা আপনার কিছুটা ডাইভার্টেড হবেই। সুতরাং দেশটা টেকেন যে ওখান থেকে রুটটা সরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সমগ্র জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য প্রয়োজনে মেগা প্রজেক্ট স্থগিত করে হলেও সম্ভাব্য সকল উৎস থেকে টিকা সংগ্রহ করতে হবে। আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানায় বিএনপি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কর্মচারী যারা আছেন, আপনার পরিবহন শ্রমিকদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। টিকা সহ বিভিন্ন ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এদিকে করোনা মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং সবাই গণটিকার আওতায় আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীর চরে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা একথা বলেন। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। পরে 3000 দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আমরা গণটিকা প্রদান সুন্দর সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আরও টিকা আসছে এবং এই গণটিকা কার্যক্রম আরও বেগবান হবে। করোনা মোকাবেলা যেখানে সফলভাবে মোকাবেলা করছে সেখানে তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির মোকাবেলা করবে। এই অপশক্তি যাতে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা যায় চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই অপশক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করবে।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, সাদিয়া, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে সকাল থেকে এবং আমরা গাবতলী বাস টার্মিনালে রয়েছি এবং আমরা এখন পর্যন্ত যেসব তথ্যগুলো পেয়েছি এখন পর্যন্ত প্রায় 27টির মতো মামলা হয়েছে এবং এই মামলাগুলোতে প্রায় 30,000 টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং তাদের যে জরিমানা করার যে ধরন, তারা সেখানে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা রয়েছে কিংবা যেসব গাড়ির চালক কিংবা যাত্রী যারা মাস্ক পরেননি তাদেরকে আসলে জরিমানার আওতায় আনা হয়েছে। এছাড়া সেখানে চেক করা হচ্ছে যে কোনো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, তারপরে গাড়ির ফিটনেস সনদ ঠিকঠাক রয়েছে কিনা, এসব আসলে যাচাই করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত যে বিষয়গুলো দেখেছে তা আমরা তাদের কাছ থেকে শুনেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক সময় এই কাগজপত্রগুলো আসলে নবায়ন করার ক্ষেত্রে এক ধরনের শিথিলতা কিংবা উদাসীনতা দেখান চালক কিংবা গাড়ির মালিকরা, যেই কারণে আসলে তাদেরকে জরিমানার মুখে পড়তে হচ্ছে। গাড়ির ফিটনেস নিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গাড়ি এখানে জরিমানার আওতায় আনা হয়েছে যাদেরকে আসলে ঠিক ফিট বলা যায় না। গাড়িতে একেবারে লক্কর ঝক্কর মার্কা এই গাড়িগুলো চলছে এবং যাত্রী পরিবহন করছে, কিন্তু আসলে এই গাড়িগুলো সবারই ফিটনেস সনদ রয়েছে। এইগুলো আসলে কিভাবে ফিটনেস সনদ পায় এটি নিয়ে আমাদের প্রশ্ন ছিল ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 6 মাস কিংবা 1 বছর আগে যখন এই গাড়িগুলোর ফিটনেস সনদ নেওয়া হয়েছে তখন ফিটনেস সনদ নেওয়ার আগে এই গাড়ির মালিক কিংবা চালকরা তারা আসলে গাড়ি একটু রংচং করেন কিংবা নতুন কোনো গাড়ির কাজ কিংবা পার্টসপাতি এগুলো সংযোজন করেন, কিন্তু পরবর্তীতে যখন সনদটি পেয়ে যান তারা আর গাড়ির প্রতি তেমন খেয়াল রাখেন না এবং সারা বছর আসলে এইসব ভাঙাচোরা গাড়ি কিংবা লক্কর ঝক্কর এইগুলো নিয়ে আসলে এই গাড়িগুলো চলে। এবং যেটি বারবার বলার চেষ্টা করেছে যে আমরা যখন যাদেরকেও জরিমানার আওতায় আনা হচ্ছে তাদের সঙ্গেও কথা বলেছি, আমাদেরকে গাড়ির চালকরা বলছেন যে অনেক সময় আসলে গাড়ির মালিকদেরকে তাগাদা দেওয়ার পরেও তারা আসলে নির্দিষ্ট যে ফিটি দেওয়া লাগে সেটি দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেন, যেই কারণে আসলে অনেক সময় তাদের দেরি হয় যে এইগুলো নবায়ন করার ক্ষেত্রে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এখানে যে গাড়িগুলোকে ধরা হচ্ছে আরেকটি কারণে গাড়ির উপর জরিমানা আরোপ করা হচ্ছে, সেটি হলো যে গাড়ির গায়ে বা বিভিন্ন ধরনের পিক আপ কিংবা কাভার্ড ভ্যানের গায়ে যেসব বিজ্ঞাপনগুলো রয়েছে এই বিজ্ঞাপনগুলো প্রদানের ক্ষেত্রে এক ধরনের অনুমতি লাগে সিটি কর্পোরেশন এবং বিআরটিএর। এই অনেক গাড়ির চালকরা যারা বিআরটিএর অনুমোদন লাগে এটি জানেন না, তারা আসলে জরিমানার মুখে পড়ছেন। তো আমার কাছে সাদিয়া এখন পর্যন্ত গাবতলী থেকে এই ছিল সবশেষ। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষ হলে আমরা আসলে বলতে পারবো ঠিক কি পরিমাণ মামলা এবং কত টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ। রাজধানীর গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে স্বল্প সংখ্যক ফেরি চলাচল করছে। বিকল্প রুট হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট। প্রায় 13 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলাবাজার রুটে শনিবার সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা লাগার ঘটনায় শুক্রবার রাত 8টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। যানবাহন পারাপার নিয়ে বিপাকে পড়তে হয় চালক ও ব্যবসায়ীদের। এখন আইসে দেখতেছি যে ফেরি চলতেছে না, এটা তো মানুষের শুধু দুর্ভোগ ছাড়া আর কিছু না। আজকে তো আইসে দেখতেছি ফেরিটা বন্ধ, এখন কি করতে পারি আমরা? পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট ব্যবহার করা হয়। এতে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পারাপারের অপেক্ষায় থাকে শত শত মানুষ ও পরিবহন। অতিরিক্ত চাপ সামাল দিতে ঘাট থেকে 7 কিলোমিটার দূরে উথুলি সংযোগ মোড়ে যানবাহনকে সারি করে রাখা হয়। প্রায় 5 ঘন্টা আমরা এখানে রাস্তার উপর দাঁড়াই আছি। ফেরি কখন পাবো আমি জানি না, গাড়ি তো চলেই না, সামনের মধ্যে যাই না। ছুটিতে যাচ্ছি দেশের বাড়ি, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সারা রাত ধরে বসে পড়ে রয়েছে। পদ্মার স্রোত থাকায় আপাতত সীমিত আকারে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। সীমিত চলতেছে, ভালো অবস্থা না হইলে তো দেওয়া যাবে না, এনে স্রোত বেশি। 15 আগস্ট সরকারি ছুটি থাকায় ঘাটে বেড়েছে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ। লঞ্চগুলোতেও উপচে পড়া ভিড়। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 87টি লঞ্চ চলাচল করছে, আর পাটুরিয়া দৌলতদিয়া চলছে 17টি ফেরি। লাবিব হাসান, সময় সংবাদ। তিস্তার পানি বাড়ায় রংপুরের গঙ্গাচড়ায় শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পুরো এলাকা। সবশেষ খবর জানাতে রংপুরের বিনার চরে আছেন রিপোর্টার রতন সরকার। যাচ্ছি তার কাছে। রতন,
সাবিয়া, গত 24 ঘন্টায় কিন্তু উত্তরাঞ্চল সহ সীমান্তের ওপারে যে ভারতীয় অংশে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। 24 ঘন্টায় আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে, লালমনিরহাটের দোয়ানিতে, সেখানে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল। এর প্রভাবে কিন্তু পুরো তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি পেয়েছে এবং পানির তীব্র চাপের কারণে আমরা গতকাল রাত থেকে জানিয়েছি যে আসলে এখানে তিস্তার যে প্রধান শহর রক্ষা এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং বাঁধের একটি প্রায় 100 মিটার অংশ কিন্তু ধসে যাওয়ার কারণে সেই বাঁধটি রক্ষার জন্য স্থানীয় লোকজন সেটি রক্ষার চেষ্টা করছে। বাঁশ এবং গাছ কেটে সেখানে ফেলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রকাশ ঘোষ জানিয়েছেন যে সেটি রক্ষার জন্য এরই মধ্যে সেখানে কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে জিও ব্যাগ, বালু ভর্তি ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এদিকে তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধির কারণে কিন্তু এর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা জানি যে এর চর, দ্বীপচর এবং তিস্তা নদী তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেখানে কিন্তু অসংখ্য মানুষের বসবাস। এরই মধ্যে অন্তত 50,000 মানুষের বাড়িঘরে কিন্তু কিছুটা হলেও পানি উঠেছে এবং তাদের দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে। এই অবস্থায় আসলে এই অঞ্চলের মানুষের যে তিস্তা নদী নিয়ে যে সংকট, সেই সংকটের স্থায়ী সমাধানের জন্য কিন্তু এই অঞ্চলের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সরকারি উদ্যোগ সেটি দ্রুত বাস্তবায়নের জন্য তারা কিন্তু এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে এবং এই পরিস্থিতিতে খুব দ্রুতই এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তা পরের লাখো মানুষের যে সংকট, নদী ভাঙ্গন সহ বিভিন্ন সংকট, সেসব মোকাবেলার অনুরোধ করেছে। তো সাবিয়াই ছিল আমার কাছে সর্বশেষ। রংপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রতন সরকার। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে বাজার ছাড়াও সহস্রাধিক বসতবাড়ি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এখন কয়েক হাজার মানুষ। উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। একসময় যেখানে ছিল সাজানো বাড়িঘর ও ভিটেমাটি, তা এখন নদীর পেটে পড়ে থাকা সামান্য স্মৃতিচিহ্নটুকুও বিলীনের পথে। সর্বনাশা নদীর দিকে তাকিয়ে হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই হতভাগ্য মানুষের। পটুয়াখালীর পায়রা নদীর ভাঙন অব্যাহত থাকায় প্রতিনিয়তই বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা। বেশ কয়েকটি গ্রামের শত শত পরিবার সব হারিয়ে এখন নিঃস্ব। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানও গিলে খেয়েছে নদী। মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় মানুষ। আমার সরকারে একটু ঘর দিলে চলে গেছে, আমি আর কোনায় থাকবো, আমার সব মাটি পাড়তলে মাটি নেই। আমাদের জমি জমা সব কিছু এই 3টা গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পায়রা নদীতে সব চলে গেছে, আমরা অসহায় বাঁচতে আছি, আমাকে কোনো কুল কিনে পাইনি। আমরা স্বামী এর নাম আছে আর কয়বটাও গেছে, চলিয়াও নাই। ত্রাণ বা কোনো সহায়তা চান না ভিটেমাটি হারানো মানুষ। তাদের দাবি ভাঙন রোধ ও জনপদ রক্ষায় নির্মাণ করা হোক স্থায়ী ও উঁচু বেড়িবাঁধ। আমাদের পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না, আমাদেরকে কেউ কোনো এই সহযোগিতা করতেছে না। স্থায়ীভাবে এই গ্রামটি যাতে স্থায়ীভাবে এটার প্রোটেকশনের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পটুয়াখালীতে 1345 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 6 কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত 55 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও টাকা দিলেই চালু হয়ে যায় সংযোগ। রাজধানী জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে যাচ্ছে গ্যাসের অবৈধ সংযোগ। টাকার ভাগ যায় প্রভাবশালী আর তিতাসের কর্মকর্তাদের পকেটে। পরিসংখ্যান বলছে শুধু মিরপুরে একটি বস্তি থেকেই তিতাসের লোকসান মাসে কোটি টাকা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও স্বীকার করলেন কঠোর ব্যবস্থা নেওয়ার পরও তিতাসের দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। মিরপুরের বিশাল এই বহুতল ভবনে রান্নার চুলা গ্যাসে নয়, জলে আলাদিনের চেরাগে। সামনে গ্যাসের সিলিন্ডার বসিয়ে ভবনের অন্য পথ দিয়ে ঢুকেছে অবৈধ গ্যাস সংযোগ।
2013 সাল থেকে আবাসিক ভবনে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বন্ধ নেই অবৈধ সংযোগ। কোথাও কোথাও বাড়িতে সংযোগের চিহ্ন পর্যন্ত নেই, তবুও সংযোগ চলে গেছে ভবনে। অবৈধ এই সংযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের উপর চড়াও হন। লোক আসিলে এসে কাইটা তারা ঠিক আছে পরে যে সিলিন্ডার এনে আমরা চালাইতেছি। এই যখন আবাসিক ভবনের অবস্থা, তখন বস্তিগুলোর অবস্থা আরো ভয়াবহ। এসব বস্তি থেকে মাসে উঠে আসে প্রায় 2.5 কোটি টাকা, যার ভাগ পায় তিতাসের কর্মকর্তারাও। সেখানে সংযোগের দায়িত্বে রয়েছে লিটন নামে এক ব্যক্তি। ঘটনা সব সত্য, কোনো অসুবিধা নাই। কিছু মনে করেন বৈধর ভিতরে কিছু অবৈধ এদিক কম বেশি আছে। তিতাসের গ্যাস চুরির বিষয়ে মন্ত্রীও যেন অসহায় কর্মকর্তাদের কাছে। মানুষের ক্যারেক্টার যদি নিজের খারাপ থাকে, সেটা ভালো করা মুশকিল থাকে। অনেকগুলো লোককে আমরা রীতিমতো ব্যবস্থা করছি, এদেরকে বের করে দিচ্ছি। অনেক লোকের বিরুদ্ধে তদন্ত চলতেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন তিতাসের বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। তারা যে চুরি করে রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, রাষ্ট্রীয় ক্ষতি সাধন করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিপূরণ করার কথা, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা। গত 5 অর্থ বছরের মধ্যে 2020 সালের এক প্রতিবেদনে সবচেয়ে বেশি সিস্টেম লস বা আর্থিক ক্ষতি 769 কোটি 85 লাখ টাকা দেখিয়েছে তিতাস। মাঠ পর্যায়ে অনুসন্ধান বলছে এসব গ্যাস সংযোগে স্থানীয় প্রভাবশালী এবং তিতাসের কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন তিতাসের লোকসান কমাতে সবার আগে মাঠ পর্যায়ে কর্মীদের স্বচ্ছতা প্রয়োজন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভাসানচর অবস্থানরত রোহিঙ্গারা। আশ্রয় প্রকল্পের প্রতিটি ক্লাস্টারের সামনে এখন নানা ধরনের সবজি গাছ, আর ফলনও হয়েছে ভালো। আগামী 6 মাসের মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে আশপাশের উপজেলাগুলোতেও ভাসানচরে উৎপাদিত সবজি বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 1 লাখ রোহিঙ্গার জন্য গড়ে তোলা ভাসানচরের 1100 ক্লাস্টারের যেদিকে চোখ যায় পুরোটা এখন সবুজে সবুজ। নানা জাতের লতায় ছেয়ে গেছে পুরো ক্লাস্টার, আর লতার মাঝে উকি মারছে লাউ, চাল কুমড়া, কাকরোল, করলা, নানা সবজির গাছ। রোহিঙ্গারাই করেছে এই সবজি চাষ। জিয়া গাছ লাগাই, হদু গাছ লাগাই, আলাদা এনে বেগুন মাথা খরা করে এনে কিছু লাগে। খাইতে লইতে তো আমার সমস্যা হইতার গই, মাসুতি কিনে না হাড়ি আনি জাগার সাজগুড়ি যাইত কদু মেডা হদু এইদিন কিনে আনে রুই এঙ্গরি শাক খস্ত বেশি ওরা হাই দিয়ে আর কি করব। এই অবস্থায় ভাসানচরে সবজির উৎপাদন বাড়াতে বিভিন্ন এনজিওকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাসানচরে রোহিঙ্গাদের আনার পূর্বেই আমরা কিছু এক্সপেরিমেন্ট করি যে কী ধরনের সবজি বা গাছপালা এখানে ভালো হবে, সেই হিসাবে আমরা তাদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিই। বর্তমানে ভাসানচরের 36টি ক্লাস্টারে 18,600 রোহিঙ্গা রয়েছে, আর তাদের জন্য কাঁচা বাজার রয়েছে 2টি। সময়ের গণনায় মাত্র 6 মাস, আর এর মাঝে পাল্টে গেল ভাসানচরের পুরো দৃশ্যপট। এক সময়ের ধুধু বিরানভূমি, এখন এই ভাসানচরে হচ্ছে সবজি চাষ, হচ্ছে মাছের চাষ, আর এসব করছেন রোহিঙ্গারা নিজেরাই। বলা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে এই ভাসানচরে উৎপাদিত এই সবজি পাঠানো হবে চট্টগ্রাম এবং নোয়াখালীতেও। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। প্রবাসীরা পাচ্ছেন প্রথম ডোজও। করোনায় ঢাকার বাইরে 128 জনের মৃত্যু, কমছে সংক্রমণ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এ সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। এবং রাজধানীর ডেঙ্গু হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি। বেশি আক্রান্ত 5 থেকে 10 বছরের শিশুরা, সুযোগ নেই অবহেলার। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।